শাওন, শুভ সকাল। শুভ সকাল এমদাদ। দর্শক, শুভ সকাল। প্রতিদিনকার মতো আজও একটি নতুন সকাল, নতুন ভোর, নতুন সব শুভ সূচনা শুরু। দর্শক, যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন এই সকালের বাংলাদেশ। যে যেখান থেকে বসে দেখছেন, আরও একবার শুভ সকাল, শুভ কামনা জানাই সবাইকে। এই আয়োজনের পুরোটা জুড়ে থাকছি আমরা দুজন, আমি শাওন দত্ত এবং আমি খন্দকার এমদাদুল হক। এ পর্যায়ে আমরা একটু নিয়ে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি আছেন সমৃতা মল্লিক, তিনি সভাপতি ছায়ানট কলকাতা। তার কাছে চলে যাব আমরা। দিদি, শুভ সকাল। শুভ সকাল, নমস্কার। নমস্কার। শুরুতেই আপনার কাছে আমি একটু জানতে চাই, শুনি না বাংলাদেশে এসে কেমন লাগছে, কেমন লাগে বাংলাদেশে আসতে? বাংলাদেশে আসতে প্রত্যেকবারই একই রকম ভালো লাগে এবং বহুবার আসার সৌভাগ্য আমার হয়েছে এবং যতবারই আসি এখানকার মানুষদের আন্তরিকতা, আতিথেয়তা আমাকে মুগ্ধ করে। তো সেই জন্য এই একটা যে প্যান্ডেমিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এবার যখন প্রথম এয়ারপোর্টে নামলাম আমার এটাই মনে হলো যে আবার ঢাকাকে দেখতে পাবো, কারণ সেই সময় এতটাই অন্ধকার, আমাদের সামনের দিনগুলো কেমন হতে চলেছে আমরা কেউই বুঝতে পারছিলাম না। অদ্ভুত টেনশন, আদৌ বাড়ি থেকে কখনো বেরোনো যাবে কি না, এই সমস্ত ভয়কে অতিক্রম করে আবারও যে এই ঢাকায় আসা গেছে এবং এত মানুষজন, এত জ্যাম, এগুলো সবই আমি খুব এনজয় করছি। দিদি কিন্তু বলে দিল যে এত মানুষজন, এত জ্যাম। কোনো পরিবর্তন দেখতে পারেন শেষ যেবার এসেছিলেন এবার থেকে এখন যখন আসলেন এয়ারপোর্ট থেকে নেমে? পরিবর্তন বলতে আমার সাথে যাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এরকম বেশ কয়েকজন মানুষকে আমি হারিয়েছি কোভিডে, যারা বাংলাদেশে থাকতেন এবং ভাবতেই পারি না যে বাংলাদেশে এলে তাদের সঙ্গে দেখা হবে না। তো সেটাও আমার কাছে খুব দুঃখজনক ছিল যে এবার বাংলাদেশে গিয়ে ঠিক কতটা কিভাবে মানিয়ে নেব সেই পরিস্থিতিগুলোর সঙ্গে। কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বোধহয় হয়েও যায়। কিছু মানুষকে আমরা হারাই, আবার নতুন বন্ধু তৈরি হয়, এইভাবেই তো এগিয়ে যাওয়া হয়। কিন্তু জীবন একেবারেই তাই। কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি এই কোভিডে, তাদের প্রতিও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি বলতে চাই বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর রফিকুল ইসলাম স্যারের কথা। তার সঙ্গে যমুনা টিভিতেও অনুষ্ঠান করার সৌভাগ্য আমার হয়েছে, ছুটির রাতে লাইভ অনুষ্ঠানে। তো ঢাকায় আসা তার সঙ্গে নজরুল নিয়ে অনেক কিছু আলোচনা, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যেত। তো সেগুলো খুব এবছর এইবারের আশাটাতে খুব মিস করছি। কোভিডের আগে 2019-20 দিকে হবে? 2020-এ আমি ফেব্রুয়ারি মাসে লাস্ট এসেছিলাম, তারপর থেকে তো লকডাউন, কোভিড। আসলে আমরাও কি বলবো, সেই হিসাবে আমরাও সৌভাগ্যবান যে এতদিন পরে এসে আবার আপনাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। না, আমারও ভীষণ ভালো লাগছে। আর যমুনা টেলিভিশনকে আমি একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ এই যে জ্যামের কথা বলছিলাম, যখনই সকাল বাড়তে থাকে, কর্মব্যস্ততা শুরু হয়, তখনই তো ঢাকায় মোটামুটি প্রচণ্ড গাড়ি ঘোড়া, জ্যাম তো থাকেই। কিন্তু সকালবেলা যে ঢাকার কি একটা সৌন্দর্য, সেটা যমুনার এই সকালের বাংলাদেশ অনুষ্ঠানে এলে উপভোগ করা যায়। তো সেটা আমি উপভোগ করি প্রত্যেকবারই। সকালে বের হওয়ার তো প্রয়োজন আসলে পড়েনি সেইভাবে, এতটা সকালে হয়তো বেরোনো হয় না, তাই সকালের সৌন্দর্যটা একমাত্র যমুনার জন্যই দেখা হয়। না, এই সকাল তো বেশ সকাল, 5:30 6টার দিকে যখন হয়। দিদি, আপনার গান শুনবো, কিন্তু তার আগে ছোট করে ছায়ানট কলকাতার সাথে আমাদের একটু পরিচয় করিয়ে দিবেন। ছায়ানট কলকাতা, এটা কলকাতা যেহেতু নামটা রয়েছে আপনারা তো বুঝতেই পারছেন, কলকাতারই একটা অর্গানাইজেশন। এবং আমরা প্রায় 15 বছর ধরে কাজ করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ কাজটাই হয় কাজী নজরুল ইসলামের জীবন এবং সৃষ্টি নিয়ে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মেম্বার্সরা রয়েছেন আমাদের, কিন্তু আমাদের মেম্বার হওয়ার একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে যে নজরুল প্রেমী হতে হবে। তো সবাই এখানে নজরুল প্রেমীরাই আমরা একত্রিত হয়েছি। প্রায় 1000 খানেক মেম্বার আমাদের রয়েছেন এবং সবাই যে নজরুল সঙ্গীত পরিবেশন করেন কিংবা নজরুলের কবিতা আবৃত্তি করেন এমনটা নয়, যারাই নজরুলকে ভালোবাসেন তারা সকলেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শুধু ভালোবাসলেই হবে, গাইতে হবে, জানতে হবে এমন নয়। বাংলাদেশ থেকে যদি কেউ মেম্বার হতে চান, এরকম সুযোগ আছে? বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন অনারারি মেম্বার রয়েছেন এবং সেটা আমাদের কাছে খুব সৌভাগ্যের, কারণ তাদের পরামর্শে আমাদের অনেকটাই পথ চলা সুগম হয় আর কি। তো সেরকম কিছু গুণী মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। বাহ, আপনি তো গানের মানুষ। আমি একেবারে সবসময় শুরু থেকেই একটু জানতে চাই, এমদাদ জানেন আপনি গানের মানুষ, গানে কিভাবে এলেন, ভালোবাসাটা কখন সৃষ্টি হয়েছিল?
গানে আমার একদম ছোটবেলা থেকে আমার বাড়িতেই একটা আসলে সাংগীতিক পরিবেশ ছিল এবং মাও নজরুল সঙ্গীতই করেন। বাহ। তো সেই জন্য শুধুমাত্র সাংগীতিক পরিবেশ বলবো না, কাজী নজরুল ইসলামকে ভালোবাসা পারিবারিক কারণে। আমার বাবাও ভীষণভাবেই নজরুল প্রেমী। তো সেই জন্য ছোটবেলা থেকেই যখন হয়তো আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিম বাংলায় কলকাতায় সবাই অনেক বেশি পরিমাণে রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়, আমি বড় হয়েছি সবসময়। মা, হ্যাঁ, আমাকে যখন খাওয়ানো হতো, ঘুম পাড়ানো হতো, মা সবসময় নজরুল সঙ্গীতই করতেন। তো সেই জন্য পারিবারিকভাবেই এই ভালোবাসাটা তৈরি হয়েছে আর কি ছোটবেলা থেকেই। আচ্ছা, আমরা কি একটা গান ছোট্ট করে শুনতে কি পারি একটু গান তাহলে? শুনতে পারি আমরা এখন? খুবই যদিও, ছোট করে আমি চেষ্টা করছি। আসলে এত সকালবেলা নজরুলের তো বিভিন্ন আঙ্গিকের গান আপনারা সকলেই জানেন, কিন্তু সকালবেলা একটা চমৎকার গান, তুমি আমার সকালবেলার সকালবেলার সুর। সুর, আমি অদ্ভুত দু একটি লাইন গান। চেষ্টা করছি গাইতে। নিশ্চয়ই। তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভারা তোর, তুমি আমার সকাল বেলার সুর। বাহ, মানে আমরা মোটামুটি ভাষাহীন হয়ে গেছি, খালি গলায় শুনতে এত খালি ভালো গলা লাগে, শুনতে, হারমোনিয়াম বাদে। ভীষণ ভালো আমরা লাগছে। নিশ্চয়ই আরো কথা বলবো সমৃতা মল্লিকের সঙ্গে, কিন্তু সকালের বাংলাদেশে আমরা একটা বিরতিতে যেতে চাই শাওন। কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরবো, সমৃতা মল্লিকের আরো গল্প শুনবো, গানও শুনবো। আমাদের সাথেই থাকবেন। সকালের বাংলাদেশ আপনাকে আবারও আমন্ত্রণ। এমদাদ, শাওন আছি এবং সাথে আছেন আমাদের অতিথি, তিনি ছায়ানট কলকাতার সভাপতি সমৃতা মল্লিক। আবারও তার কাছে যাই আমরা। সমৃতা দি, কিছুদিন আগে তো নজরুলের জন্মবার্ষিকী গেল, 123তম। এই নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে কি আয়োজন ছিল? কলকাতা আসলে ছায়ানটে। আমাদের তো সারা বছর ধরে কাজী নজরুল ইসলামকে নিয়েই কাজ চলতে থাকে, বিশেষ কিছু কিন্তু ছিল বিশেষ কিনা? কিছু হয়, সেটা আমরা প্রত্যেক বছর কলকাতায় নজরুল মেলা করি, যেটা আচ্ছা। জুন মাসের 1, 2, 3, 4 এই 4টি দিন হয়ে থাকে। আচ্ছা। কারণ ঠিক ওই 25শে মে, 26শে মে এই সময়টাতে আমাদের গভর্নমেন্টেরও কিছু প্রোগ্রাম থাকে, তাই সেখানেও আমাদের ব্যস্ততা থাকে, ফলে ঠিক সবাই সময় দিয়ে উঠতে পারেন না। তাই আমরা জুন মাসের ফার্স্ট উইকে প্রোগ্রামটা করি। তার আমাদের মানে যেটা আজকে হচ্ছে কি মেলা শুরু হয়ে না, গেছে আমাদের আজকে? এই বছর যেটা হচ্ছে আগামী 4 এবং 5ই জুন, এবছর যেহেতু আমরা বিদ্রোহী কবিতা প্রকাশের শতবর্ষ উদযাপন করেছি, কলকাতায় আচ্ছা। বহু অনুষ্ঠান করেছি আমরা সেই নিয়ে, তো এই বছর আমরা একটু কবিতায় জোর দিতে চেয়েছি এবং সেই জন্য যেটা আমরা করছি নজরুল কবিতা উৎসব, এটা পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে আমাদের প্রোগ্রামটি হবে এবং সেখানে খুব ইন্টারেস্টিং বিষয়, এই ধরনের আয়োজন এর আগে আমরাও কখনো করিনি। এটা ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে যারা স্কলার এবং বিভিন্ন ভাষায় নজরুলের সাহিত্যকে নিয়ে অনুবাদের কাজ করছেন, তারা এখানে ইনভাইটেড এবং এখানে আমরা প্রায় 15টির মতো ভাষায় কাজী নজরুল ইসলামের কবিতা শুনতে পাবো, আবৃত্তি করা হবে। বাহ। মানে বাংলা তো নিশ্চয়ই থাকবে, তার পাশাপাশি হিন্দি, ইংলিশ, উর্দু, ওড়িয়া, মাইথিলি, তাছাড়া স্প্যানিশ আছে, জাপানিজ আছে, পর্তুগিজ আছে, এরকম আয়োজন করা হয়েছে। সন্ধে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এইটা হবে আর কি। কি এটা তো দারুণ বেশ উদ্যোগ। বড় আয়োজন। এটা বেশ যদি- বড় আয়োজন এবং সেই কারণেই এই বছর মানে এইবারে আর কি ঢাকায় আমার থাকাটা আরেকটু হয়তো থাকার ইচ্ছে বেশি ছিল, সময় হতো। বেশি সময়, কারণ মাত্র 3 দিনটা আসলে কিছুই নয়, কারোর সাথেই দেখা হয়ে ওঠে না, খুব মন খারাপ হয় ফিরে যাওয়ার সময়, কিন্তু উপায় নেই আর কি, 3 তারিখে ফিরতেই হবে। কলকাতায় কি তাহলে নজরুল নিয়ে কাজ করা, নজরুলের ব্যাপারে নতুন যারা জেনারেশন তাদের আগ্রহ এটা কেমন, যদি আমরা আমাদের ঢাকার সাথে তুলনা করি, কিংবা ওখানে কি অবস্থা? কলকাতায় নজরুল চর্চা আগে যতটা ছিল এখন আরও বেড়েছে, অনেকটাই বেড়েছে, কারণ আমরা কাজ করতে গিয়ে যেটা অনুভব করি যে আজ থেকে 14 বছর 14.5 বছর আগে হয়তো অডিটোরিয়াম বুক করা হলো, কিন্তু শিল্পীদের বড্ড অভাব, কারা গাইবেন, কারা কবিতা বলবেন, সেটা হতো। কিন্তু এখন এত বেশি শিল্পী যে আমরা হয়তো অনেক সময় তাদেরকে ঠিকমতো একটা অনুষ্ঠানে তো সুযোগ দেওয়া যায়ই না, বিভিন্ন অনুষ্ঠানে মিলিয়ে মিশিয়ে করতে হয় আর কি, সেটা খুব পজিটিভ দিক। আর ওই বিদ্রোহী কবিতার যেটা শতবর্ষ
নিয়ে বলছিলাম, আমরা সেই উপলক্ষে অনেকগুলো অনুষ্ঠান ছায়ানটের পক্ষ থেকে করেছি আর কি, এবং বিদ্রোহী কবিতা প্রকাশের শতবর্ষকে উদযাপন করার জন্য একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যেখান থেকে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয়। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং, এটা বোধহয় দর্শকরা শুনতে পছন্দ করবেন, যে আমরা ট্রামেও কিন্তু, কলকাতার ঐতিহ্য হচ্ছে ট্রাম, সেই ট্রামেও আমরা ভ্রাম্যমাণ অনুষ্ঠান করেছি বিদ্রোহী কবিতার শতবর্ষে। তো এটা একটা নতুনত্ব আইডিয়া ছিল, এবং সেই সময় যারা পথচারী মানুষ হয়তো খুব ব্যস্ততায় হেঁটে যাচ্ছেন, দৌড়চ্ছেন, অফিসে যাচ্ছেন সকালবেলা, তারাও একবার ট্রামটার দিকে ফিরে তাকাচ্ছেন যে কেন আজকের এই ট্রাম যাত্রা। তো সেটা খুব ভালো হয়েছিল ওই অনুষ্ঠানটা। হ্যাঁ, ভিন্নধর্মী, এবং ট্রামটা গড়িয়াহাট থেকে শ্যামবাজার পর্যন্ত একটা দীর্ঘ পথ, মানে কলকাতায় যারা থাকেন তারা বুঝতে পারবেন যে একদম সাউথ কলকাতা টু নর্থ কলকাতা এটা ভিজিট করেছিল ট্রাম লাইন দিয়ে আর কি। এই আইডিয়াগুলো কোথা থেকে আসে? এই আইডিয়াগুলো আসলে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে নজরুলের যে সমস্ত কাজ সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। তো ছড়িয়ে দিতে গেলে অনেক ধরনের উদ্যোগ নিতে হয়, কারণ বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা ব্যাপক চর্চা হয় এবং সবাই ভীষণভাবে সেই চর্চায় সামিল হন, কিন্তু আমাদের ওখানে সেটা একটু কষ্ট করেই করতে হয়, সবাইকে নিয়ে পথ চলাটাও একটুখানি মুশকিল। বিশেষ করে মানে নজরুল বললেই অনেকে, আপনি যেটা বুঝবেন হয়তো, যে যেহেতু গানের মানুষ, যে নজরুলের গান বললেই অনেকেই ভাবেন যে বড্ড কঠিন, এত কঠিন গান গাইতে পারবো না, এরকম একটা হয়। প্রথম আমাদের তো এরকমও অনেকে ফোন করতেন যে আপনাদের অনুষ্ঠানে শুধু নজরুল সঙ্গীত হবে, তাহলে শুনতে যাওয়াটাও বেশ ভয়ের ব্যাপার আর কি। তো এরকমও ফোন আসতো। তো সেই জায়গাটা থেকে এখন অনেকটাই ভালো, এবং এই যে নজরুল কবিতা উৎসব, শুধুমাত্র নজরুলের কবিতা পাঠ হবে, তাতে এত মানুষ ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে আসছেন, এবং আজকে থেকেই আমাদের গেস্টরা আসা শুরু করে দেবেন আর কি। তো সেটা সত্যি এরকম অনেকটা পরিবর্তন হয়েছে, এবং নজরুলকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়ার কাজটাও বেশ চমৎকারভাবে ভারতবর্ষে হচ্ছে। বাহ, গান করেন, সেই সঙ্গে কবিতাও কি ভালোবাসেন, করা হয়? না, কবিতা আমি ভীষণ শুনতে ভালোবাসি, যারা পাঠ করতে পারেন তাদের খুব পছন্দ করি। আর কবিতা নিয়ে আমরা ছায়ানট কলকাতার পক্ষ থেকে অনেকগুলো অ্যালবামের কাজ করেছি, এবং নজরুলের লেখা চিঠি নিয়েও কাজ করেছি, সেটা এখানকার যে কবি নজরুল ইনস্টিটিউট সেখান থেকেও প্রকাশিত হয়েছে। তো নজরুলের লেখা 57টা চিঠি, সেটা 2 বাংলার 41 জন বাচিক শিল্পী পাঠ করেছিলেন। তো এই অ্যালবামটাও আমরা বের করেছিলাম ইতি নজরুল নাম দিয়ে আর কি। নজরুল বিভিন্ন সময় যাদেরকে চিঠি লিখেছেন সেই চিঠিগুলোকে একত্রিত করা। এবং আমরা সবাই আসলে এখন এত ব্যস্ত, বই পড়ার তো খুব একটা সময় হয় না, সিডিতে থাকলে যেতে যেতে গাড়িতে কখনো শুনতে পাওয়া যায় আর কি, এরকম যাতে কোনোভাবে চেষ্টা করা যায় নজরুলকে। হ্যাঁ, সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আপনারা যেভাবে করছেন, ট্রাম থেকে শুরু করে যেভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, 15টা ভাষাতে নজরুল কবিতা আবৃত্তি করানো, এটা কিন্তু অনেক বড় আয়োজন। আপনি যদিও বলেছেন বাংলাদেশে অনেক চর্চা হয়, একই সাথে আমরা এই অনুষ্ঠান থেকে এই কথাও বলতে চাই, পশ্চিমবঙ্গে আপনারা যেটা করছেন এটাও কিন্তু অনেক বড় কিছু, খুবই ক্রিয়েটিভ ভাবে মানুষের কাছে নজরুলকে পৌঁছে দেয়া। হ্যাঁ, আমাদের কাজগুলো একটু অন্যরকম হয়। যেমন আমি এই যে প্রচার প্রসারের কথা হচ্ছে, আমরা প্রত্যেক বছর একটা করে ডেস্ক ক্যালেন্ডার করি, সেটা ইংলিশ নিউ ইয়ারে, এবং সেটা নজরুল সংক্রান্তই হয়। তো এই বছর যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করেছি, তো আমরা এই বছরের ক্যালেন্ডারটা নজরুল এবং নেতাজিকে নিয়ে করেছি, এবং ক্যালেন্ডারের নামই ছিল নজরুল, নেতাজি এবং একটি আজাদ ভারতের স্বপ্ন। তো এই ক্যালেন্ডারটাও কিন্তু মানে সামান্য একটি ক্যালেন্ডার সেই অর্থে যদি আপনি দেখেন, কিন্তু যারা নজরুলকে ভালোবাসেন, যারা নেতাজিকে ভালোবাসেন, এবং এই ক্যালেন্ডারটি নিয়েও প্রচুর মিডিয়াতে এটার কভারেজ হয়েছে। এমনকি হয়তো আপনারা শুনলে খুশি হবেন যে নেতাজির মেয়ে, যিনি জার্মানির আউসবার্গে থাকেন, তাকেও আমরা এটা যখন জানাই, তিনি ভীষণ প্রশংসা করেছেন। তার একটা আমরা 1.5 ঘন্টা অনলাইন ইন্টারভিউ নিয়েছিলাম, যেখানে তিনি আলোকপাত করেছেন এই বিষয়টি নিয়ে, যে নেতাজি এবং নজরুলের সম্পর্ক কেমন ছিল। কারণ নজরুলের বহু গান এবং কবিতা, যেগুলো বিশেষ করে জাগরণমূলক গান, উদ্দীপনামূলক গান, সেই গানগুলোর দ্বারা কিন্তু নেতাজি ভীষণভাবে সেই সময় অনুপ্রাণিত হয়েছিলেন। তার খুব পছন্দের গান ছিল দুর্গম গিরিকান্তার মরু, এই শিকল পরা ছল, কিংবা উনি বলছেন তাঁর স্মৃতিচারণায় যে যখন আমরা জেলে থাকি তখন আমার মনে হয় যেন, যখন আমাদের আটকে দেওয়া হয় তখন মনে হয় কাজীর সেই গানটা আমরা গাই, কারারই লৌহ কপাট। তো এই যে
তাদের মধ্যে একটা অসাধারণ সম্পর্ক ছিল এবং এইভাবে কাজী নজরুল ইসলামের গান সেই আমাদের স্বাধীনতা সংগ্রামে এতটা উদ্বুদ্ধ করেছিল, নেতাজির মতো মানুষও তার ভূয়সী প্রশংসা করেছেন। তো সেগুলো তো আরেকটু নতুন প্রজন্মের বোধহয় জানা দরকার আর কি। নিশ্চয়ই। এবং জানানোর এই জন্য যদি জানানোর আপনি- যে কাজগুলো জানানোর জন্য যদি আপনি ক্যালেন্ডার রাখেন, ডেস্ক ক্যালেন্ডার, এখন কিন্তু ওয়াল ক্যালেন্ডার প্রচলন নাই বললেই চলে, নাই বললেই চলে। ডেস্ক ক্যালেন্ডার কিন্তু খুবই দরকার হয়, দাগ দিয়ে রাখা কখন কি একদম। হচ্ছে চোখের সামনে, এরকম যদি একটা স্টোরি লাইন থাকে যেখান থেকে আমি কিছু জানতে পারবো। একেবারেই। মানে আপনাদের এর জন্য কি আপনাদের ছায়ানট কলকাতা আলাদা কোনো গবেষণা টিম আছে যারা এই চিন্তাগুলো করছে? মূলত এই পরিকল্পনাগুলো আমিই করি এবং আমাদের তার পাশাপাশি মানে পরিকল্পনা করাটুকু আমার কাজ, কিন্তু তারপর ওই যে ক্যালেন্ডারটা কিভাবে তৈরি হবে সেটার জন্য ক্রিয়েটিভ টিম আছে, তারা বানায়। কিন্তু আমি মোটামুটি বলে দিই যে এরকম একটা ক্যালেন্ডার হবে এবং এই যে ইনফরমেশনসগুলো পড়াশুনো করা, গবেষণা করা, সেটা চেষ্টা করি করতে আর কি। তার মানে সারাটাক্ষণ নজরুলকে নিয়ে তিনি ভাবেন, ধারণ করেন তাকে। হ্যাঁ, মানে সারাক্ষণ মানে সারাক্ষণই আর কি, আর কোনো সময় থাকে না। মানে আমরা কি গানে যাব, একটু গান শুনবো? আবার আপনার একটা ভালো ছোট্ট লাগার, করে, হ্যাঁ আপনার ভালো লাগার গানগুলো থেকে একটা দুটো যদি আমাদেরকে শোনান। আসলে যে কোনো নজরুল সঙ্গীতই খুবই ভালো লাগে, কিন্তু যে গানগুলো নিয়ে আমার মনে হয় যে হয়তো একটু চর্চা কম হয়, নজরুলের অপ্রচলিত লেটো যে গান। গানগুলো। লেটো গান আমরা সকলেই জানি, যখন তিনি চুরুলিয়াতে ছিলেন তখন তো তিনি একদম ছোট বয়সে লেটোর দলে যোগ দিয়েছিলেন, তার কাকা ছিলেন বজলে করিম, তার লেটোর দল ছিল এবং সেখানে এই যে পরবর্তীকালে আমরা দেখি যে নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান, তিনি গজলও লিখছেন, শ্যামা সঙ্গীতেও তার বিচরণ, তার পাশাপাশি ইসলামিক গানও লিখছেন। একটা মানুষ এত ধরনের গান, এবং বাংলা সঙ্গীতের এমন কোনো ধারা নেই যাকে তিনি ছুঁয়ে সমৃদ্ধ যাচ্ছেন না, করেন। সমৃদ্ধ সমৃদ্ধ করছেন করেন। না। তো এই তৈরিটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই হয়েছিল। মানে তিনি যখন লেটোর দলে যোগ দিচ্ছেন, একের পর এক পালা লিখছেন, এবং এই যে কবি গান বলি বা লেটো গান বলি, সেখানে তো দুটো গ্রুপ থাকে, এটা তো নিশ্চয়ই আপনারাও জানেন, যে দুটো গ্রুপের মধ্যে সুরে সুরে লড়াই হয় আর কি, ছন্দে ছন্দে লড়াই হয়। তো এবং এটা খুব তৎক্ষণাৎ, মানে তাৎক্ষণিকভাবে এটা করতে হয়। আমি যদি একটা আপনাকে রিপ্লাই দিই সুরে এবং ছন্দে, আপনাকেও সেটা সঙ্গে সঙ্গে ছন্দে সুরে দিতে হবে। ছন্দেই দিতে কতখানি হবে। talent এটা কবি গান, হতে হয়। সেই খুবই ট্যালেন্টেড যারা করেন আর কি এই বিষয়টি। তো নজরুলও একদম ছোটবেলা থেকে যেহেতু এই ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন, ফলে সেটা তো তখন থেকেই তার এই যে পরবর্তীতে বিভিন্ন গুণী মানুষ যারা তার কাছে ট্রেনিং নিয়েছেন গানের, আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী, তারা প্রত্যেকেই স্মৃতিচারণায় বলেছেন যে গ্রামোফোন কোম্পানির ঘরে নজরুলকে ঘিরে অনেক শিল্পীরা বসে থাকতেন এবং তারা একের পর এক নজরুল গান লিখতেন এবং এক একজনের মতো করে যে যেটা চাইতেন তাকে সেটা লিখে দিতেন। কাউকে শ্যামা সঙ্গীত, কাউকে কীর্তন, কাউকে ইসলামিক গান, পরপর একই মানুষ তিনি লিখে যাচ্ছেন কিভাবে অবলীলায়, সম্ভব? কিভাবে সম্ভব। তো এটা বোধহয় ছোটবেলা থেকেই তো হয়। তো একটা লেটো গান, যে লেটো গানের মধ্যে উনি খুব চমৎকারভাবে তার সেই বাল্য বয়সে বাংলা এবং ইংলিশ শব্দ পাশাপাশি ব্যবহার করছেন, সেই গানটা তাহলে একটুখানি শোনাতে পারি? অবশ্যই। গানটা হচ্ছে রবনা কৈলাসপুরে, আই অ্যাম ক্যালকাটা গোয়িং। হ্যাঁ, বাংলা ইংলিশ মিলে। দারুণ কথা না? একদম। রবনা কৈলাসপুরে, আই অ্যাম ক্যালকাটা গোয়িং, রবনা কৈলাসপুরে, আই অ্যাম ক্যালকাটা গোয়িং, যত সব ইংলিশ ফ্যাশন আহামরি কি লাইটনিং, যত সব ইংলিশ ফ্যাশন আহামরি কি লাইটনিং, রবনা কৈলাসপুরে, আই অ্যাম ক্যালকাটা গোয়িং, রবনা কৈলাসপুরে, আই অ্যাম ক্যালকাটা গোয়িং। বাহ, কি দারুণ না? পুরো গানটার মধ্যে এরকম বাংলা এবং ইংলিশ বহু শব্দের ব্যবহার তিনি করছেন। গানের মধ্যে মানে কতটা মজা আছে। মজা আছে, বৈচিত্র্য আছে। নজরুলের জীবনে যেরকম বৈচিত্র্য আছে, তিনি একদম। যেরকম কিনা করেছেন বা শুরু করেছিলেন মসজিদ মাদ্রাসাতে আজান দিতেন, এরপরে তার জীবনে যত বৈচিত্র্য আছে, বিভিন্ন পেশায় নিজেকে তিনি এবং নিয়োজিত তার করেছেন। সৃষ্টিকর্মের মধ্যেও সেই করেছেন। বৈচিত্র্য আসলে ফুটে হ্যাঁ। উঠেছে। সেটাই আমরা শুনছিলাম যে খুব ভালো লাগছে আসলে। আমার মনে হয় এই লেটো গানটা অনেকের কাছেই প্রথমবার শোনা হলো। আপনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা বিরতি নেব, তারপর আবার আসবো আপনার কাছে। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসবো সকালের বাংলাদেশে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি কিছুক্ষণের ভেতরে আমরা। প্রিয় দর্শক, আরও একবার শুভ সকাল। দেখছেন সকালের বাংলাদেশ।
আমি শাওন আছি, এমদাদ আছেন এবং আমাদের আজকের অতিথি সমৃতা মল্লিক আছেন। যাব তার কাছে এবং আমরা জানি যে তিনি ছায়ানট কলকাতার সভাপতি। আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক কথা বলছিলাম। আমরা কলকাতাতে দেখেছি যে কলকাতার গান কিন্তু বেশ সমৃদ্ধ, চর্চা বেশ সমৃদ্ধ। আমরা দুদেশের সাথে এই যোগাযোগটা, পারস্পরিক যোগাযোগটা আরো কি করে বাড়াতে পারি, বিশেষ করে সঙ্গীত, পড়াশোনা এইগুলো জায়গাগুলোতে? সঙ্গীত তো আসলে একটা অনেক মানে বড় সাবজেক্ট, বিভিন্ন ধরনের গানের কথা আমরা বলতে পারি, কিন্তু খুব সেইভাবে যদি বিশেষভাবে নজরুল সঙ্গীতের কথা বলে, আমরা যেটা বলছিলাম না নজরুল মেলা করি, সেই সময় কিন্তু আমরা চেষ্টা করি বাংলাদেশ থেকে অনেক শিল্পীকে আমন্ত্রণ জানানোর। এবং 4 দিনের এই মেলায় প্রথমবার আমরা যখন মেলা করেছিলাম, সেটা উদ্বোধন করেছিলেন ফেরদৌসারা, পরবর্তীতে ডক্টর নাশিদ কামাল, ফাতেমাতুজ জোহরা সবাই গেছেন আমাদের মেলাতে। তো এই বছর আসলে যেহেতু প্যান্ডেমিকের মধ্যে এখনো ইন্ডিয়াতে মোটামুটি ওই গ্রাফ বাড়ে কমে, এরকম একটা খুব একটা আগে থেকে আমরা অনেক কিছু প্ল্যান করতে পারছি না আর কি। কারণ আবারও যদি লকডাউন, আবারও যদি বন্ধ হয়ে যায়, করোনার একের পর এক ঢেউ আসতে থাকে। তো সেই জন্য এই বছর আমরা বাংলাদেশ থেকে সেইভাবে কোনো অতিথিকে আমন্ত্রণ জানাইনি, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, যেটা বলছিলাম বিভিন্ন ভাষায় কাজ হচ্ছে, সেটা নিয়ে কাজ হবে এবার। কিন্তু আমাদের মেলাতে আমরা চেষ্টা করি সবসময় বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ জানাতে, কারণ এক্ষেত্রে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে কলকাতায় নজরুল চর্চা নিশ্চয়ই আগের থেকে অনেকটাই বেড়েছে, কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার, যে নজরুল চর্চা তো বেড়েছে, কিন্তু শুদ্ধ সুর এবং শুদ্ধ বাণীতে যে চর্চা, সেটা বাংলাদেশ অসাধারণ কাজ করছে বলে আমার মনে হয়। এবং এখানে নজরুল ইনস্টিটিউট, তার সঙ্গে বিভিন্ন অর্গানাইজেশন যারা খুব কি বলবো রীতিমতো কাজ করছেন এবং এগুলোকে সবার সামনে নিয়ে আসছেন। এই যে পুরনো রেকর্ডগুলো, যেগুলো সেই সময় কাজী নজরুল ইসলাম যখন জীবিত ছিলেন এবং তার মানে নেতৃত্বে যে রেকর্ডগুলো হয়েছিল, সেটাকেই আমরা এখন আসলে শুদ্ধ সুর এবং শুদ্ধ বাণী বলে বলছি। তো সেইটা যদি আমরা চর্চা করতে পারি, মানে এবং সেটা দেখা যায় যে কলকাতায় যখন শিল্পীরা গান করেন, বাংলাদেশ থেকে যদি কেউ যান কিংবা কলকাতা থেকে যদি কেউ এখানে এসে গান শোনান আপনাদের, অনেক সময় কিন্তু আপনারা সুর এবং কথার ভিন্নতা খুঁজে পাবেন। এই কথাটাই আমার মাথার মধ্যে আসছিল যে এক একজন নজরুল সঙ্গীত করেন, সুরের বেশ কিছু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, এটা কেন রয়েছে, এটা কেন, কিংবা এটাকে কিভাবে এক জায়গায় আমরা আসতে পারি? কারণ যদি এখন ধরুন আমি বলি আমরা সবাই রাজা, রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, কিংবা মমচিত্তে, তাহলে কিন্তু মোটামুটি আমরা 3 জন এক সুরেই গাইবো। হ্যাঁ, তো এই একটা জায়গা তৈরি হওয়া দরকার, যেখানে আমরা সঠিক সুরে যেন নজরুল সঙ্গীতে চর্চা করতে পারি। নজরুলের গানগুলো যেমন মানে যে ক্লাসিক্যাল ব্যাপারগুলো থাকে, তখন দেখা যাচ্ছে একটা দুটা নোট কে একটু খুলে যাচ্ছে, কে একটু ভেঙে যাচ্ছে। না, সেটা তো একজনের গায়কের উপর নিশ্চয়ই নির্ভর করে, কিন্তু মূল যে কাঠামোটা, মূল যে সুরটা, সেটা যেন কোনোভাবে পরিবর্তিত না হয়। আসলে যদি সেটাকে আমরা সঠিকভাবে চর্চা করি, তাহলেই প্রকৃত অর্থে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। কারণ যিনি কম্পোজার, তার সৃষ্টি যখন আমরা গাইছি, তখন সেটা বোধহয় অনেকটা বেশি কেয়ারফুল হওয়া উচিত, যে তিনি যেটা লিখে গেছেন, তিনি যেটা সুর দিয়েছেন, সেটাই যেন আমরা চর্চা করি। আর নিজের মতো যদি আপনাকে করতে হয়, তাহলে আপনি কম্পোজ করে করতেই পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি নজরুল সঙ্গীত করেন, তাহলে সেক্ষেত্রে তো তাকে শ্রদ্ধা রেখে করতে হবে। তার করে যাওয়া কাজটাই আসলে একদমই তাই। তো এটা বাংলাদেশে যেভাবে আপনারা সবাই চেষ্টা করছেন ছড়িয়ে দিতে, আমরাও কলকাতায় চেষ্টা করছি, এবং এখন অনেকটাই মানুষ সচেতন হয়েছেন, অনেকভাবে কিছু ওয়ার্কশপ করানো। কিন্তু এই প্যান্ডেমিকের জন্য প্রায় 2.5 বছর এখান থেকে যাওয়া আসা সবটাই বন্ধ ছিল। তা না হলে যখন এখান থেকে শিল্পীরা যান, তারাও ওখানে গিয়ে শেখান। তো এটা একটা চমৎকার সুযোগ, তবে এটা আরো বেশি পরিমাণে হওয়া দরকার। কারণ এখনো আমাদের ওখানে সচেতন হলেও অনেকে হয়তো সেই অর্থে আবার মানতেও চান না। আচ্ছা, এটা তো একটা গুরুমুখী বিদ্যা, আমি আমার গুরুর কাছে এইভাবেই শিখেছি, তাহলে আবার এখন কেন শুদ্ধ সুর কোথা থেকে আসছে, এই যে সঠিক ইনফরমেশনগুলো দেওয়া। কিন্তু এখন তো ইউটিউবের জন্য আমরা জানি যে সবই অ্যাভেলেবল আর কি। সেই অর্থে যদি আমরা চেষ্টা করি একটু খুঁজে দেখার, তাহলে পেতে পারি। তো চেষ্টাটা করে যেতে হবে। সেখানেও আসলে খুঁজে নেওয়ার বিষয় থাকে। ইউটিউবে তো সবার গানই থাকে মোটামুটি, যে আমি যদি সেখান থেকে শিখতে গিয়ে আবার ভুলটা শিখে ফেলি। একটা গান যদি আপনি লাইন দিয়ে সার্চ করেন, অনেক শিল্পীর গাওয়া আসে, তো আপনি কোনটাকে শুদ্ধ সুর বলে ভাববেন, সেটা সেই পড়াশোনাটুকুনি আপনাকে করতে হবে, সেই জ্ঞানটুকু নিশ্চয়ই থাকা উচিত। দিদি, সবার গান নিয়ে, সবার কাজ নিয়ে আপনি ভাবছেন, আপনার নিজের গান নিয়ে আপনার ভাবনা কি, কোনো পরিকল্পনা আছে? নিজের গান নিয়ে আমার 3 বছর আগে লাস্ট আমি নজরুল সঙ্গীত
লোকসঙ্গীতের অ্যালবাম করেছিলাম নজরুলের লোকাঙ্গিকের গান নিয়ে। তো এই প্যান্ডেমিকের মধ্যে তো আসলে সত্যি আমরা বাইরে বেরোতে পারিনি ঠিকই, কিন্তু আমাদের ছায়ানট কলকাতার বহু কার্যক্রম হয়েছে আর কি, অনলাইনে তো হয়েইছে। তার পাশাপাশি আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, যেমন কলকাতায় অনেকগুলো বাড়িতে নজরুল ছিলেন, তার নিজের কোনো বাড়ি ছিল না সেই অর্থে, কিন্তু বিভিন্ন সময় তিনি বিভিন্ন বাড়িতে ভাড়া থেকেছেন। যেমন এই বিদ্রোহী কবিতার কথা আমি বলছিলাম, কলকাতার খুব বিখ্যাত বাড়ি হচ্ছে 3/4C তালতলা লেনের যে বাড়িটা, সেই বাড়িতে বসেই তিনি বিদ্রোহী কবিতা রচনা করেছেন এবং মুজাফফর আহমেদের যে স্মৃতিকথা, কাজী নজরুল ইসলাম স্মৃতিকথায় আমরা পাই সেই বাড়িটির উল্লেখ, এবং তিনি বলছেন যে আমি ছিলাম এই কবিতার প্রথম শ্রোতা। তো এই যে বাড়িগুলো, যে বাড়ির সঙ্গে এত ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই বাড়িগুলোকে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করেছি। প্রায় 15-16টি বাড়ি আমরা খুঁজে পেয়েছি এবং সেগুলোর বর্তমান যে অবস্থা, সেই বর্তমান অবস্থাটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি করে এটা আমরা এক্সিবিশনও করেছি। পাশাপাশি এই প্যান্ডেমিকের সময় আমরা এটা একটা পিকচার পোস্টকার্ডের সেট হিসেবে রিলিজ করেছিলাম, যাতে সমস্ত নজরুল প্রেমীরা, আসলে এক্সিবিশনে কি হয়, ধরুন যারা এলেন তারা দেখতে পেলেন, কিন্তু সারা বছর ধরেই তো আর এক্সিবিশন একটা চালানো যায় না, তো সেক্ষেত্রে যারা মনে করেন তারা সংগ্রহ করতে পারেন আর কি। আমার না ভীষণ ভালো লাগছে, মানে এই যে ভাবনাগুলো আপনারা ভাবছেন, এভাবে করছেন, এটা আসলে অনেকের মাথায় আসবে না যে আমাকে এই কাজগুলো করতে হবে। কতটা ভালোবাসার জায়গা, কতটা শ্রদ্ধার জায়গা থাকলে এই বোধগুলো তৈরি হয় যে আপনি শুধু আপনার জন্যই ভাবছেন না যে আমি গাইলাম, আমি শিখলাম, আপনি সবার জন্য ভাবছেন। আর না, এগুলো খুব আমার মনে হয় যে এই যে যখন আমরা তালতলা লেনের ওই বাড়িটার সামনে দাঁড়াই, তখন একটা অন্যরকম শিহরণ, অন্যরকম একটা অনুভূতি, না যে এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন। তো এই বাড়িগুলোতে যদি ধরুন বিদ্রোহী কবিতা যে বাড়িতে লেখা হয়েছিল সেটা ফলক রয়েছে, কিন্তু অনেক বাড়ি রয়েছে যেগুলো খুঁজতে গিয়ে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে, তাতে কোনো কিছু উল্লেখ নেই যে বাড়িতে আশেপাশের মানুষগুলো হয়তো জানেন না, বলতে পারেন না অনেক সময়, কিংবা অনেকে আবার এটাও হয়, আমরা যখন ছবি তুলতে গেছি তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব, আপনারা কি এই বাড়িতে থাকতে এসেছেন, মানে এরকম একটা ব্যাপার, মানে অনেক প্রশ্ন তাদের মধ্যে খুব অটোমেটিক্যালি আসে এবং এটা স্বাভাবিক, কারণ এরকম ভাবে কেউ হয়তো বাড়ির খোঁজ করেন না, তো হঠাৎ কেন এই বাড়ির ছবি তোলা হবে, কিংবা অনেক অসহযোগিতাও আসে, এইভাবেই কাপড়গুলো এখানে রয়েছে, এগুলো থাকবে, আপনি ছবি তুললে তুলুন, না হলে চলে যান, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরেও সকলের সহযোগিতায় আমরা 15-16টা বাড়িতে যেতে পেরেছি এবং সেগুলোর বর্তমান অবস্থা দেখতে পেয়েছি। এবং আমার মনে হয় যে যে বাড়িগুলোতে, অনেক বাড়ি রয়েছে যেগুলোতে এখনো কোনো ফলক নেই বা নজরুলের যে সেখানে স্মৃতি রয়েছে সেটা উল্লেখ করা নেই, সেগুলো বোধহয় আস্তে আস্তে হওয়া দরকার, কারণ নজরুল এবং প্রমীলা দেবীর যে বিয়ে হয়েছে যে বাড়িতে, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, খুবই স্মৃতি বিজড়িত বাড়ি, তো এই বাড়িগুলো তো রক্ষা করা দরকার আর কি। নিশ্চয়ই, মানে আপনাদের চলার পথে এরকম অনেক প্রতিকূলতা এসেছে, হয়তো আরো আসবে, তারপর আপনারা এইভাবে কাজ করে যাচ্ছেন, আসলে আপনাদেরকে স্যালুট জানাতে হয়। আসলে এগুলো প্রতিকূলতা হিসেবে ভাবলে প্রতিকূলতা, না হলে এটাকে এনজয়ও করা যায়, যে এক একজনের এটা যে কোনো কিছু করতে গেলে কিছু চ্যালেঞ্জ থাকবে, এগুলো থাকে। মানে আমার কাছে যেটা ভালো লাগছে, শাওন দিদি যেভাবে কাজটা করছেন, এটা খুবই ক্রিয়েটিভ ভাবে কাজটা করছেন, খুবই গোছানো ভাবে একটা মানে মোটামুটি মানের কাজকে তিনি যেভাবে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। আমরা মনে হয় সকালে বাংলাদেশে একেবারে শেষ জায়গাতে চলে এসেছি। আপনার সাথে কথা বলে যেভাবে আপনারা চর্চা করছেন, এটা জেনে আমরা খুবই আনন্দিত হলাম, খুবই ভালো লাগলো। আমি নিশ্চিত যে বাংলাদেশ থেকে যারা দেখছেন, অনেকেই দেখছেন এবং যারা নজরুলকে ভালোবাসেন, তারাও হয়তো সমৃতা মল্লিকের কাছ থেকে অনেক কিছু উপাদান পেয়েছেন। আমরা সকালে বাংলাদেশে একেবারে শেষ জায়গাতে আমরা একটা গান শুনবো, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আমি, এমদাদ এবং শাওন। আপনার দিনটি অনেক সুন্দর হোক, শুভ হোক। আমরা সকালে বাংলাদেশ থেকে আবারও দেখা হবে। সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমৃতা দি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়, মানে কতটা অল্প সময়, 3 দিনের জন্য এসেছেন, তার মধ্য থেকে আমাদের জন্য এই সময় বের করেছেন। না, বাংলাদেশে এসে যমুনা টেলিভিশনে না এলে আমার একটু মন খারাপ। তো আমার ভীষণ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, এবং এইভাবে যে সকালটাই শুরু হলো কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলতে পারলাম, এটা আমার জন্য অনেক ভালো লাগার। আমরা শেষ গানটি শুনতে শুনতে চলে যাব। শেষ গান তো বোধহয় এটাই গাওয়া উচিত যে আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমরা কেউই তাকে ভুলতে চাই না এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। বাতা
হতাশ হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে তবু